বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রঙ্গব্যঙ্গ থেকে একটি বিখ্যাত গল্পের প্রথম অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প ডিগবাজি শুরু করছি। 4টে পাস করেছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করে দিয়েছি। ঠিক কোন বিষয়ে পণ্ডিত হয়েছি তা কিন্তু বলতে পারবো না। একটা 32.5 ভাজা বা বুলবুল ভাজা টাইপের মোটামুটি জোয়ান ছেলে। ভেবেছিলাম কোথাও একটা চাকরি বাকরি জুটবে। বাবার বয়স হয়েছে, রিটায়ার্ড জেন্টেলম্যান। একসময় মানুষ তাকে মানত, কারণ তিনি ছিলেন একজন নামকরা শিক্ষক। তিনি যে সময় শিক্ষকতা করেছেন সে সময় ছাত্র এবং অভিভাবকরা শিক্ষকদের খুব শ্রদ্ধা করত। তারাই তো ছেলে মেয়েদের তৈরি করবেন, চরিত্র গঠন করবেন। মানুষ হয়ে জন্মালেই তো মানুষ হওয়া যায় না। অভিভাবকরা মানুষ করলে আর নিজের চেষ্টা থাকলে তবেই ঠিক মানুষ হওয়া যায়, তা না হলে একটা দ্বিপদ প্রাণী। শিক্ষক জীবনের শেষের দিকে বাবা কেবলই বলতেন, পালাতে পারলে বাঁচি। এই যন্ত্রণা আর এই বয়সে সহ্য করা যায় না। সেদিন আমাদের স্কুলে অঙ্কের স্যার সমরবাবুকে কয়েকটা ছেলে মাথায় চাটি মেরে চলে গেল। এর আগে একদিন আমাদের প্রধান শিক্ষককে ঘরে চাবি দিয়ে সারাটা দিন আটকে রেখেছিল। ছাত্রদের বক্তব্য, স্বাধীন ভারতে শাসন আর শোষণ চলবে না, যা খুশি তাই করার স্বাধীনতাই হচ্ছে স্বাধীনতা। আমরা উল্লুক, ভাল্লুক, বাঁদর কি হব সেটা আমরাই ঠিক করব। হু আর ইউ টু ইন্টারফেয়ার? কি অতীত দেখেছি আর কোন বর্তমানে এসে পড়েছি। আমার পেছনে পরিবার অনেক টাকা ইনভেস্ট করেছে। ভেবেছিল পাস টাস করে ভালো একটা চাকরি করব, প্রাচীন এই পরিবারের হাল ধরব। আমার পিতামহ নামকরা শিক্ষক ছিলেন, কিন্তু কোথায় কি? একটি বাড়িতে গৃহশিক্ষক হয়েছিলুম। প্রথম 2 মাস তাঁরা মাইনেও দিয়েছিলেন, তারপরে আর কোনো সাড়া শব্দ নেই। আমি তো ফেরিওয়ালা নই কিংবা মুদিখানার দোকানের মালিকও নই যে টাকার জন্য তাগাদা দেব। বেশ একটা পারিবারিক সম্পর্কও গড়ে উঠেছিল। যাদের পড়াতুম তারাও বেশ মেধাবী ছিল, কিন্তু শত্রু হলো মোবাইল। পড়বে কি? সব সময় মোবাইলেই চোখ আটকে আছে। শেষকালে অবস্থাটা এই রকম হলো। কাদের পড়াতে এসেছি? নিজেই খানিকটা লেখাপড়া করে আর 1 কাপ চা খেয়ে ঘণ্টাখানেক তাদের নানা আবদার সহ্য করে বেরিয়ে আসতুম। অবাক হয়ে ভাবতুম, এদের বাবাই বা কোথায় আর মাই বা কোথায়? কাজের মেয়েটি বলেছিল, তাদের দেখা পাওয়া খুবই শক্ত। তারা সব পার্টি করে। বড় বড় আলমারি, নতুন নতুন খাট, দেয়াল জোড়া টিভি। মোড়ের মাথায় ভূপালের একটা ছোট চায়ের দোকান ছিল, সেইখানে মাঝে মাঝে এসে বসতাম। আমার ক্লাসমেট শ্যামল, সেও আসতো। একটা খবরের কাগজ তো থাকবেই, সেটা এ হাত ও হাত ঘুরতে ঘুরতে বিধ্বস্ত। ওদিকে ভূপাল ফটাফট চা করছে, মাঝে মধ্যে ওমলেটের অর্ডার আসছে। তার ডিম ভাঙার কায়দাটা দেখতে আমার খুব ভালো লাগতো। হাতের তালুতে ডিমটা রেখে মাঝ বরাবর একটা কম ধার ছুরি দিয়ে আঘাত করত, ফটাস শব্দ। খোলা দুটো হাতে কায়দা করে ফাঁক করলে ডিমের ভেতরের মালটা একটা পাত্রে পড়ত। তারপর খানিকটা ফেটিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটু নুন দিয়ে ফটাফট শব্দ করে ঘেঁটে প্যানের মাঝখানে ঢেলে দিত। তারপর সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ওমলেট হতো। সেটাকেই নাচিয়ে 3 পার্ট করে ফেলতো। তার উপর একটা ডিশ উপুড় করে সেটিকে অদ্ভুত কায়দায় উল্টে সেই ডিশের উপর এনে একটা চামচ দিয়ে 1 পিস দেশি পাউরুটি
দুখণ্ড করে টেবিলে খদ্দেরের সামনে রেখে দিত। মাঝে মাঝে অবাক হয়ে ভাবতুম, লেখাপড়ার পিছনে এতটা সময় নষ্ট না করে ভূপালের মতো একটা চায়ের দোকান করলে মন্দ হতো না। ওর কাছে ডিম ভাজার কেরামতিটাও শিখে নিতুম। মরুভূমিতে যেমন পান্থশালা থাকে, ক্লান্ত পথিক এসে দুদণ্ড বিশ্রাম করে খেজুর গাছের ছায়ায়, এই দোকানটাও আমাদের সেই রকম। ভূপালের রোজগার বেশ ভালোই হতো। রাত্রে তার স্ত্রী দোকানে আসতো, তখন তৈরি করত রুটি। একালের পরিবার খুব ছিমছাম। রাতের দিকে আটা মেখে চাটুতে রুটি সেকার কাল চলে গেছে। রুটি আসে বাইরে থেকে। শ্যামল একদিন এসে বলল, দেখ, স্কুল কলেজে শিক্ষকের চাকরি আজকাল আর কোয়ালিফিকেশন দেখে হয় না, জানিস তো? ডিগ্রি চাকরি আজকাল কিনতে পাওয়া যায়। 4-5টা বছর বাজে নষ্ট হলো। এখন ভাগ্য ফেরাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে পার্টি করা। এখন ভাগ্য ফেরাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে পার্টি করা।